বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সামনে উপস্থিত আছি আমি মোহাম্মদ মুখলিসুর রহমান। তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে। তো ক্লাসের শুরুতেই আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বই খাতা নিয়ে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি বোর্ডে কিছু লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে কি লিখলাম তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে লিখেছি 1 1 1, আবার এখানে লিখেছি 1 2 3। তো এটাকে আমরা গণিতের ভাষায় কি বলতে পারি? সংখ্যা, তাই না? তো এখানে 1 1 1 এটা হচ্ছে একটা সংখ্যা, আর এখানে 1 2 3 এটা হচ্ছে সংখ্যা। তো এই সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আজ আমরা আলোচনা করছি সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকের পাঠ শিরোনাম সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। তো এখানে আমরা এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটি তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নামে একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি শুরুতেই। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। ইনশাল্লাহ এই সংখ্যা পদ্ধতি বিষয়ক ক্লাসটি থেকে তোমরা যে জিনিসগুলো ধারণা নিতে পারবে, যে সংখ্যা পদ্ধতি কী তা তোমরা বলতে পারবে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির সাথে তোমরা পরিচিত হতে পারবে এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে যে রিলেশন এবং ইন্টার রিলেশন, অর্থাৎ তাদের মধ্যে যে ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা থেকে আরেকটা কীভাবে পরিবর্তন করা যায়, এই রূপান্তর পদ্ধতিগুলো আমরা আজকে এই পাঠ থেকে জানবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদেরকে যে জিনিসটা আমি ধারণা দিতে চাই সংখ্যা পদ্ধতি আলোচনা করতে গিয়ে, আমাদেরকে জানতে হবে যে অঙ্ক কি, সংখ্যা কি এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা কিছুতেই এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করা বা এই সংখ্যা পদ্ধতির পরিচিতি লাভ করা কখনোই সম্ভব নয়। তো শুরুতে আমরা আলোচনা করছি অঙ্ক কি। তো অনেক সময় অনেকে মজা করে প্রশ্ন করে জীবনে কতগুলো অঙ্ক শিখেছো? অনেকেই তোমাদেরকে হয়তো বা মজা করে প্রশ্ন করবে যে জীবনে কতগুলো অঙ্ক শিখেছো। তো কেউ বলবে যে এত অঙ্ক শিখেছি, এগুলো কি আর হিসাব দেওয়া সম্ভব? কিন্তু আসলে তা না। অঙ্ক আসলে আমরা এত বেশি অঙ্ক শিখি নাই। সাধারণত আমরা সচরাচর যে নিয়মে আমরা অঙ্ক শিখেছি কেবলমাত্র 10টি অঙ্ক শিখেছি, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি যে প্রতীক, এই প্রতীকের সাহায্যে আমরা সংখ্যা তৈরি করি এবং আমরা বলতে পারি যে সংখ্যা তৈরি করার যে মৌলিক একক, এটাই হচ্ছে অঙ্ক। ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে ডিজিট। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বলতে পারো যে অঙ্ক কি? সংখ্যা লেখার যে মৌলিক প্রতীক, কোনো সংখ্যাকে লেখার জন্য যে মৌলিক প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাই। সাধারণত যে আমরা প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি এজন্যই নামকরণ করা হয়েছে কারণ এই দশমিক সংখ্যা পদ্ধতির যে ভিত্তি বা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, এজন্য এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। এরপরে আসছে যে সংখ্যা। আমরা গণনার কাজে বা হিসাবের কাজে আমরা অঙ্ককে সাজিয়ে যে জিনিসটা আমরা পাই সেটাই হচ্ছে সংখ্যা। অর্থাৎ গণনার কাজে, হিসাবের কাজে যখন আমরা এগুলোকে ব্যবহার করি
তখন সেটা কিসে পরিণত হয়? সংখ্যায় পরিণত হয়। আর এই সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি সম্পর্কে নিশ্চয়ই আর তোমাদের কোনো প্রশ্ন এইখানে জাগবে না যে সংখ্যা পদ্ধতি কি। আমরা সহজ ভাষায়, সাবলীল ভাষায় বলতে পারি সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এছাড়াও সংখ্যা পদ্ধতিকে আরও অনেকভাবে আমরা আলোচনা করতে পারি, তাই একটা বিষয় নিয়ে আমরা আর বেশিক্ষণ থাকছি না। তো এখন আমাদের কাছে দুটা বিষয় আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হলাম, যে একটা হলো যে অঙ্ক কী জিনিস, আর একটা হচ্ছে সংখ্যা কী জিনিস। তো আমরা এই দুটা জিনিস জানার পরে আমাদেরকে জানতে হবে যে এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি কত প্রকার। সাধারণত দুই ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পেয়ে থাকি। যেমন আমি লিখছি এখানে, যেমন আমি লিখলাম যে এই যে এটাও কিন্তু একটা সংখ্যা। কি সংখ্যা তোমরা বলতে পারো কি? এটা হচ্ছে রোমান সংখ্যা, তাই না? আবার এইখানে আমি লিখলাম, এটাও একটা সংখ্যা, যেহেতু গণনার কাজে এটা ব্যবহার করা হচ্ছে, এটা একটা সংখ্যা। তো এটা আমি কোন সংখ্যা লিখেছি? এটাও কিন্তু রোমান সংখ্যা। এছাড়াও আমরা রোমান সংখ্যা এইভাবে ব্যবহার করে থাকি। 1 এটা হলে 2 বোঝায়, এটা দ্বারা 3 বোঝায়। আর বি এর সামনে যদি আমরা 1 দিই তাহলে এটা দ্বারা কি বোঝায়? 4 বোঝায় সামনে দিলে। আর শুধুমাত্র ভি থাকলে সেটাকে আমরা কি বলি? 5 বলে থাকি। এটাও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। আবার দেখো যে আমি শুরুতে একটা সংখ্যা পদ্ধতি লিখেছিলাম। এছাড়া আমরা এখানে লিখতে পারি 7, 8, 6, এটাও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি। তো দুটো সংখ্যা পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য তোমরা বুঝতে পারছো কি? যেমন এখানে এক্স দ্বারা আমরা 10 বুঝাই, কিন্তু যদি আমরা দশমিক পদ্ধতিতে আমরা 10 লিখি তাহলে আমরা 10 কিন্তু এইভাবে লিখব। এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে রোমান পদ্ধতিতে 10, আর এটা হচ্ছে দশমিক পদ্ধতিতে 10। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে এই 10-এর কোনো স্থানীয় মান নেই। 10-এর কোনো স্থানীয় মান নেই, সে একাই 10কে বুঝাচ্ছে। কিন্তু আমরা দশমিক পদ্ধতিতে দেখতে পাচ্ছি যে 10 বোঝাতে গিয়ে আমরা এখানে দুটা অঙ্ক ব্যবহার করছি। এখানে শূন্যের একটা অবস্থান আছে, স্থানীয় মান আছে, একেরও কিন্তু একটা অবস্থান বা স্থানীয় মান রয়েছে। তো স্থানীয় মান আছে কি নেই এটার উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। তাহলে যে সমস্ত সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান আছে বা স্থান আছে, আমরা যদি এইভাবে লিখি 275, বাংলায় লিখলাম 275, তাহলে এখানে 5-এর একটা স্থানীয় মান আছে, 7-এর একটা স্থানীয় মান আছে এবং 2-এরও একটা স্থানীয় মান আছে। কিন্তু এই সংখ্যাটাকে যদি আমরা রোমান পদ্ধতিতে লিখি তখন কিন্তু আমরা সেখানে স্থানীয় মান পাবো না। এই জন্য স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, অন্যটি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমি একটি চার্টের মাধ্যমে তোমাদেরকে ফ্লো চার্টের আকারে দেখাচ্ছি। আমি এখানে শুরুতে লিখলাম সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থানিক, একটা হলো অস্থানিক। স্থানিক সংখ্যা পদ্ধতি, অন্যটি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটাকে আমরা স্থানিকটাকে বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটাকে বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো স্থানিক সংখ্যা পদ্ধতি অনেকগুলো রয়েছে, আবার অস্থানিক সংখ্যা পদ্ধতিও কিন্তু অনেকগুলো রয়েছে। তো এর মধ্যে আমরা বলতে পারি, যেমন রোমানের কথা আমরা শুরুতে নিয়ে এসেছিলাম, রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। এবার এছাড়াও আরেকটি তোমরা সংখ্যা পদ্ধতির নাম শুনে থাকবে কিছুদিন আগে, ম্যান সভ্যতার তোমরা ক্যালেন্ডারের কথা শুনেছিলে এবং বিশ্ব মোটামুটি আতঙ্কিত হয়ে গেছিল ম্যান ক্যালেন্ডারে
দেওয়া আছে যে অমুক তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই যে ম্যান ক্যালেন্ডার, তাদের একটা সংখ্যা পদ্ধতি ছিল, এইটাকে বলা হয় ম্যান সংখ্যা পদ্ধতি। এই ম্যান সংখ্যা পদ্ধতিটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এছাড়া রয়েছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এগুলো সবগুলোই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এছাড়াও রোমান সংখ্যা পদ্ধতির পাশাপাশি আরও কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে, যেগুলো হচ্ছে যাদের কোনো স্থানীয় মান নেই। আমরা যখন দেখব যে তাদের কোনো স্থানীয় মান নেই এবং তাদের প্রতিটি অঙ্কের কোনো স্বকীয় মান নেই, তখন আমরা এটাকে বলতে পারি যে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে আমাদের খুব বহুল পরিচিত সংখ্যা পদ্ধতি হচ্ছে, যেমন 1 নম্বর আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে ডেসিমেল বলা হয়। 2 নম্বরে আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতি, সাধারণত কম্পিউটারের ভাষা এবং কম্পিউটারকে বোঝানোর জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে এই বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু একটু জটিল এবং খুব বড় সড়ো একটু সমস্যা হয়ে যায়, সূক্ষ্ম কাজ করা সম্ভব হয় না, তখন সেটাকে আমরা আরেকটু ডেভেলপ করে আমরা একটা সংখ্যা পদ্ধতি পেয়েছি, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, এটাকে আরেকটু শর্টকাট করার জন্য আমরা আরেকটি সংখ্যা পদ্ধতি পেয়েছি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, সবগুলোই হচ্ছে সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে, তার মধ্যে আমরা 4টি সংখ্যা পদ্ধতি পেয়েছি: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করলো, এটা নিয়ে একটু টানাটানি আছে। যেমন আরবরা মনে করে যে তারা দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে, তাদের দেশে অর্থাৎ আরব দেশে এই দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার ছিল। পরবর্তীতে ভারতীয়রাও তারাও আবদার করতেছে, দাবি করছে যে ভারতেই এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এছাড়াও পিঙ্গালা নামে একজন বিজ্ঞানী আছেন, যিনি দাবি করছেন যে শূন্য আবিষ্কার করেছেন। তো এই জন্য আমরা বলতে পারি, মারামারির মধ্যে না থেকে আমরা বলতে পারি যে আরব এবং ভারতেই এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে। আর বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি যে আধুনিক ক্যালকুলাসের একজন ক্যালকুলাসে যার অসাধারণ প্রতিভা এবং অবদান রয়েছে এমন একজন বিজ্ঞানী, লিবনিজের নাম তোমরা অনেকেই শুনবে। এই লিবনিজকে ওনাকে বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক। আর অক্টাল সংখ্যা পদ্ধতি এটা আবিষ্কার করেছেন সুইডেনের রাজা সপ্তম চার্লস। সুইডেন রাজা সপ্তম চার্লস, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতির জনক বলা হয়ে থাকে। আর হেক্সাডেসিমেল পদ্ধতি যেটা, এটা অত্যন্ত আধুনিক সংখ্যা পদ্ধতি। এটা আমাদের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত যে বিজ্ঞানীরা রয়েছে তারা এটা আবিষ্কার করেছেন। তাহলে এখান থেকে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি হলো, এটাও কিন্তু অনেক পুরনো প্রাচীন মোটামুটি। তবে সবচেয়ে প্রাচীন হচ্ছে রোমান, ম্যান, হায়ারোগ্লিফিক্স পদ্ধতি যেটা আছে। হায়ারোগ্লিফিক্স আমি লিখি নাই, লিখে দিচ্ছি এখানে, হায়ারোগ্লিফিক্স। তো এই সমস্ত সংখ্যা পদ্ধতিগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে অস্থানিক সংখ্যা পদ্ধতি যেগুলো রয়েছে, অস্থানিক সংখ্যা পদ্ধতি রোমান সভ্যতার, এখানে ম্যান, এছাড়া গ্রিক রয়েছে আলফা, বিটা, গামা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সবই হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। হায়ারোগ্লিফিক্স এগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই ক্ষেত্রে সংখ্যাগুলোতে কোনো অঙ্কগুলোর কোনো নির্দিষ্ট স্থানীয় মান থাকে না, সেই সাথে যেমনই তাদের স্থানীয় মান থাকে না, এবং এগুলো ব্যবহারও খুব দুরূহ। যেমন কিনা যে কোনো সংখ্যা পদ্ধতিতে পাখির ছবিকে একটি সংখ্যা হিসেবে গণনা করা হয়েছে, একটি ফুলকে সংখ্যা হিসেবে গণনা করা হয়েছে, একটি আঙ্গুলকে, যেমন হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে আঙ্গুলকে সংখ্যা পদ্ধতি হিসেবে গণনা করা হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর আধুনিককালে অস্থানিক সংখ্যা পদ্ধতির তেমন একটা ব্যবহার হয় না, কিন্তু আমরা বিশেষ করে যেহেতু আইসিটিতে সাধারণত এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার হয়ে থাকে। আর দশমিক সংখ্যা পদ্ধতি এটা অত্যন্ত বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। আমরা দৈনন্দিন জীবনে যে লেনদেন করে থাকি বা আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ সব কিছু আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটারে যে কাজগুলো, কম্পিউটার ডিভাইসের ইনপুট সিস্টেম, আউটপুট সিস্টেম, এখানে প্রসেসিং যে কাজগুলো সবগুলো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে।
এটাকে আমরা মেশিন সংখ্যাও বলতে পারি, যে এটা এই সংখ্যাটা মেশিন বুঝে, কিন্তু সরাসরি দশমিক সংখ্যা পদ্ধতিতে বা দশমিক সংখ্যাকে মেশিন বুঝতে পারে না, কিন্তু বাইনারি সংখ্যাকে মেশিন সরাসরি বুঝতে পারে। আবার ওইটাকে আরেকটু উন্নত করে আমরা পেয়েছি অক্টালকে উন্নত করে পেয়েছি হেক্সাডেসিমেল। এছাড়াও আরও অনেক সংখ্যা পদ্ধতির সাথে তোমরা পরবর্তীতে পরিচিত হবে ইনশাআল্লাহ। তো আমি এখন এটা তোমাদের সামনে থেকে আমি সরিয়ে ফেলছি। আমরা এখন আরেকটু মূল আলোচনায় যাব সামনে। আমরা এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে পজিশন কথাটার সাথেই তোমরা নিশ্চয়ই একটু বুঝতে, পজিশন তার একটা নির্দিষ্ট পজিশন আছে। যেমন আমরা যদি বলি যে 3 4 5 3 4 5 6, এটা একটা সংখ্যা হবে কত? 3456। এখানে 6-এর একটা পজিশন আছে, 5-এর একটা পজিশন আছে, 4-এর একটা পজিশন আছে, 3-এর একটা পজিশন আছে। এটাকে আমরা স্থানীয় মান বলতে পারি। তোমরা ছোট ক্লাসেই হয়তো অঙ্কটা করেছো, ক্লাস 5-এ 3-তেও স্থানীয় মানের অঙ্ক করেছো। 6কে যদি আমরা 6-এর স্থানীয় মান দেখাতে চাই, তাহলে আমরা লিখবো 6 গুণন 1, তাই না? 5কে যদি আমরা 5-এর স্থানীয় মান দেখাতে চাই, তাহলে আমরা লিখবো 5 গুণন 10, এটা দশক স্থানীয় অঙ্ক। 4কে যদি আমরা বুঝাতে চাই, 4-এর স্থানীয় মান হবে 4 গুণন কত হবে? 100। ঠিক আমরা যদি 3-এর স্থানীয় মান দেখাতে চাই, তাহলে আমরা এখানে লিখবো 3 গুণন 1000, তাই না? এটাকে আমরা আরেকটু সামনে যদি নিয়ে যাই, এভাবে লিখতে পারি 6 গুণন 10 এর সূচক হচ্ছে 0। 10-এ কোনো কিছু সূচক 0 হওয়া মানে এটা 1 চলে আসা, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, তোমরা নিশ্চয়ই জানো। 5-এর ক্ষেত্রে আমরা এখানে 10-এর সূচক লিখতে পারি 1, কারণ এখানে একবার 10 রয়েছে। 4-এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 10-এর সূচক 2, আর 3-এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 10-এর সূচক। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা 6-এ, তোমরা ক্লাস 6-এ এই ধারণাটার সাথে প্রথম তোমরা সম্পৃক্ত হয়েছো, যে এখানে এই যে 3 আর 10-এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। 3 হচ্ছে একটি সূচক, আমি আগেও বলেছি, আর 10 হচ্ছে তার ভিত্তি। তো 10 হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে তার সূচক। এখানে 10 ভিত্তি, 2 হচ্ছে তার সূচক। এখানে 10 ভিত্তি, তার সূচক হচ্ছে 1, আর এখানে 10 ভিত্তি, তার সূচক হচ্ছে 0। তো এইখানে কিন্তু আমরা এই ভিত্তি কথাটার সাথে আমরা একটু সম্পৃক্ত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা এবার মুছে দিচ্ছি। আমরা এখানে ভিত্তি নিয়ে একটু আলোচনা করলাম, আমরা এটা নিয়ে আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা জানবো যে ভিত্তি কি। ভিত্তিকে ইংরেজিতে বেজ বলা হয়ে থাকে, বেজ, আর এটাকে ভিত্তি বলা হয় বাংলায়। আর ভিত্তির আমরা আরেকটা নাম বলতে পারি, ভিত্তি মানে হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন থাকে, সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের উপরেই কিন্তু বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তো একটা সংখ্যা পদ্ধতিও কিন্তু ঠিক একটি ফাউন্ডেশনের উপর রয়েছে, অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা যতগুলো ডিজিট ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে তার ভিত্তি। যেমন আমরা একটু আগে দেখালাম যে স্থানীয় মান দেখালাম, দশমিক সংখ্যা পদ্ধতি, যেহেতু এটা আমাদের খুব পরিচিত, এই জন্য পরিচিত জিনিস দিয়ে আমি শুরু করলাম, যাতে তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আমাদের অঙ্ক রয়েছে 1 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কিন্তু আমরা আর যেতে পারবো না। এই 10টি অঙ্কের উপর ভিত্তি করে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এবং এর যতগুলো সংখ্যা রয়েছে এই 10টি অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ, এবং এই 10টি অঙ্ককেই আমরা যেটাকে বলা যেতে পারে রিঅ্যারেঞ্জ করে, এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা সংখ্যা তৈরি করে থাকি। এজন্য এর ভিত্তি হচ্ছে 10। তাহলে দশমিক সংখ্যার ভিত্তি কত হচ্ছে 10। কারণ কি 10 কেন? যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে,
এই 10টি অঙ্ক ব্যবহার করার কারণে এর ভিত্তি হচ্ছে 10। মনে রাখবে কথাটা। একইভাবে এটা যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, আবার আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি, বাইনারি, তো এখানে বাই কথাটার দ্বারা বোঝাচ্ছে 2, বাই শব্দের অর্থ এর দ্বারা বোঝাচ্ছে এখানে 2। তো এই ক্ষেত্রে দুটি মাত্র অঙ্ক আমরা ব্যবহার করে থাকি, 0, 0 এবং 1। মজার বিষয় হলো 0 আর 1ই কেন? 0 আর 1 হওয়ার বিষয় কারণটি হলো যে কম্পিউটার কিন্তু আমাদের মতো 1 2 3 4 5 6 7 8 9 10 বা 9 এত বড় বড় সংখ্যাগুলো সে বুঝতে পারে না। এটা হলো একটা, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। আর এখানে যা কিছু সে গ্রহণ করে এবং যা কিছু সে প্রসেসিং করে এবং যা কিছু সে আমাদেরকে প্রদর্শন করে, সেটা কিন্তু লাইট সিগন্যালের মাধ্যমে সে বুঝে যে তার ভিতরে কতটুকু পাওয়ার আছে, ইলেকট্রিসিটি কতটুকু আছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি যাতায়াত করছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি সেখান থেকে ইনপুট হিসেবে আসছে, কি পরিমাণ সেখান থেকে আউটপুট হিসেবে আসছে। তো এই ইলেকট্রিসিটি সেখানে আছে কি নেই, এতটুকুই শুধু কম্পিউটার কিন্তু আসলে বুঝে। সে কিন্তু আমাদের মতো তার হৃদয় নেই, আমাদের মতো তার মস্তিষ্ক নেই যে সে ভেবে একটা জিনিস আইডেন্টিফাই করবে, এটা সম্ভব না। সে চিন্তা করে যে কোন জায়গায় বিদ্যুৎ আছে আর কোন জায়গায় বিদ্যুৎ নেই। ঠিক আমি দেখলাম এইভাবে, এইখানে লিখলাম। তো এইখানে দেখা যাচ্ছে, এইখানে যদি আমরা দুটো পার্ট করি, উপরের দশা, যেহেতু এটা উপরের দশা, তো এখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ নেই, নট, ইয়েস ইয়েস। তাহলে এখানে একটা সংখ্যা চলে আসলো 1 1 0 1 1, এটা তো সে সংকেত, এই সংকেত পেল। অর্থাৎ ডিভাইসের সার্কিটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ক্ষেত্রে এসে এখানে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ নেই, আবার এখানে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ আছে। তো এইভাবে কিন্তু আসলে কম্পিউটারের যে প্রোগ্রামিংটা করা হয়ে থাকে, কম্পিউটারের যে নকশাটা ডিজাইনটা করা হয়ে থাকে, ঠিক এইভাবে করা হয়ে থাকে। আর এই জন্য সে শুধু কারেন্ট আছে কি নেই এইটাই শুধু বুঝতে পারে, অর্থাৎ সুইচ অন আছে না সুইচ অফ আছে এটা সে বুঝতে পারে। কোনোখানে কোনো সার্কিটের মধ্যে কতটুকু বিদ্যুৎ আছে কি নেই এটাই শুধু সে বুঝতে পারে। এইভাবেই তাকে আমরা ইনপুট দিয়ে থাকি, পরবর্তীতে সে প্রসেসিংয়ের মাধ্যমে রেজাল্টও কিন্তু সে আমাদেরকে ওই বিদ্যুৎ আছে নেই এইভাবে আমাদেরকে দিয়ে থাকে। পরে আমরা বিভিন্ন গ্রাফিক্সের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকে শো করি যে এটা দ্বারা আমরা এ বুঝাচ্ছি, বি বুঝাচ্ছি, বা 1 2 3 4 ইত্যাদি বুঝাচ্ছি। আবার ইনপুট হিসেবে দিলাম, সে প্রসেসিংয়ের মাধ্যমে সেটা আউটপুট হিসেবে দিবে। তো এই জন্যই কিন্তু কম্পিউটারের যে বিশেষ করে কম্পিউটারের মূল ভাষা, মৌলিক ভাষা হচ্ছে বাইনারি ভাষা। আর এই বাইনারি ভাষাটাতে আমরা দুটি মাত্র ডিজিট, দুটি মাত্র অঙ্ক ব্যবহার করেছি, 0 এবং 1। এবং কম্পিউটারকে আমরা যা বোঝাতে চাই না কেন সেটাকে 0 এবং 1-এ পরিণত করে আমাদেরকে বোঝাতে হবে, তবেই সে কম্পিউটার এটাকে ইনপুট হিসেবে গ্রহণ করবে এবং তার প্রসেসিং ইউনিটের মাধ্যমে এটাকে প্রসেসিং করার পরে আউটপুট হিসেবে আমাদেরকে রেজাল্ট দেবে। এজন্যই কিন্তু আমরা 0 এবং 1কে ব্যবহার করি। এই জন্যই বলা হয়ে থাকে যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, আমরা বলবো 2, কারণ এখানে দুটি মাত্র অঙ্ক রয়েছে 0 এবং 1। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কে আবিষ্কার করেছিল? ঠিক একইভাবে আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হই, তখন আমরা দেখতে পাবো যে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা এখানে ডিজিট ব্যবহার করেছি 0, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7। কটা হলো অঙ্ক? 1 2 3 4 5 6 7 8টি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? 8। একইভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি আমরা চিন্তা করি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 1 0 1 2 3 4 5 6
7, 8, 9, 9-এর পরে কি আসবে 10। আমরা 10 লিখবো না, কারণ এগুলো সবগুলো একক স্থানীয় হইতে হবে। এখানে আমরা লিখবো এ, তার মানে 10, 11, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। এফ থেকে 15ও হয়, সেই হিসেবে 15 আমি বললাম আর কি। তো এটাই হচ্ছে হেক্সাডেসিমেল, অর্থাৎ ষোড়স্তমিক যে সঙ্গে ষোড় দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা এখানে কিন্তু 16টি ডিজিট ব্যবহার করা হয়েছে, এই জন্য এর ভিত্তি হচ্ছে 16। বিষয়টা তোমাদের নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়েছে। আমি একটু তোমাদের একটু চার্ট আকারে দেখাচ্ছি যে ভিত্তিগুলো, আমি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে প্রায়, যে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। আমি লিখেছি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 2, এরপরে হয়তো বা লিখলাম এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 8। এরপরে অক্টালের পরে আমরা দশমিক লিখতে পারি, যেহেতু এরপরেই তার অবস্থানটা এখানে 10টা রয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, আমি এখানে লিখলাম 10, ইংরেজিতে লিখলাম এবার যেহেতু শুরু থেকে লিখছি। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমাদের 16। বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে এখন? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। এবার এসো আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোর ট্রান্সফরমেশনগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমি এই ভিত্তিগুলো মুছে দিচ্ছি তোমাদের এখানে। তো একটা জিনিস তোমাদের কাছে খুব মানে পরিষ্কার ধারণা রাখা দরকার, যে একটি সংখ্যা পদ্ধতি সেটা কি পজিশনাল হবে নাকি নন পজিশনাল হবে, সেটা নির্ভর করে মূলত 3টি বিষয়ের উপর। 3টি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি তার প্রতিটি অঙ্কের নির্দিষ্ট স্থানীয় মান আছে কিনা। প্রতিটি অঙ্কের একটা মান থাকবে, প্রতিটি অঙ্কের নির্দিষ্ট মান থাকবে। তারপরে দ্বিতীয় হচ্ছে প্রতিটি অঙ্কের নির্দিষ্ট মান থাকবে এবং সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকবে। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকবে। স্থানীয় মান না থাকলে কিন্তু আমরা এটা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারবো না, মান থাকবে। 3 নম্বর হলো যে প্রতিটি সংখ্যা পদ্ধতির একটি ভিত্তি থাকবে, সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে গেলে অবশ্যই তোমাদের এখানে এই জিনিসটা থাকতে হবে যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট একটি ভিত্তি, প্রতিটি অঙ্কের নির্দিষ্ট মান এবং সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যে স্থানীয় মান, এই স্থানীয় মান অবশ্যই এখানে থাকতে হবে। তো এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আমাদের খুব পরিষ্কার ধারণা আছে, তোমরা এটা পড়েছো। আমরা শুরুতে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করছি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, এই ভিত্তিটা আমাদের কাজে আসবে। ধরে নেওয়া যাক একটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় পরিণত করব। শুরু থেকে আমরা শুরু করতে পারি, যেমন 1 একটি দশমিক সংখ্যা। 1কে যদি আমরা বাইনারি করি তাহলে কি পাবো, তাই না? তো 1কে যদি আমরা বাইনারি করি তাহলে আমাদেরকে যেভাবে বাইনারি করতে হবে, কারণ আমরা যে সব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেটা হচ্ছে বাইনারি এবং তার ভিত্তি কত 2। তো ওই সংখ্যাটাকে, ওই দশমিক সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কতবার যাবে, 1কে 2 দিয়ে ভাগ,
তো পূর্ণ সংখ্যা আমাদের পাচ্ছি না, এই জন্য আমরা 0 বার দেব। 0 বার দিলে এখানে কত আসবে? 0 আসবে, আসলে কত? 1। আর এটাকে আমরা লিখবো এইভাবে, এখানে আমি 1 দিব। 1 দেওয়ার পরে আমি কত দিয়ে ভাগ করলাম? এখানে ভাগফল হলো 0 আর ভাগশেষ কত? 1। 0 যদি এসে গেছে আর আমাদের কিছু করার নেই, সুতরাং আমরা বাইনারিতেও তার মান পাবো 1। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে পরবর্তীতে আমরা আরেকটু উপরের দিকে যাচ্ছি, একটু বড় সংখ্যা নেই, 1 গেল। 2 হলে কত হবে? তো 2কে যখন আমরা বাইনারিতে পরিণত করবো, একটু খেয়াল করো, কয়েকবার দেখলে তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। 2কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে এইদিকে সাইডে 2 দিয়ে আমরা ভাগ করছি, 2 ভাগ 2, তাহলে কতবার যাবে? 1 বার। তাহলে 2 একে 2, 0 আসলো। তাহলে এখানে আমাদের ভাগফল কত? ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ কত? 0। ভাগফল আর ভাগশেষ এই কথাটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ভাগফল কত, ভাগফলকে আমরা বাম পাশে রাখবো, ভাগশেষকে শেষে রাখবো। কিন্তু এখনও আমাদের এখানে এই 1টা কিন্তু শেষ হয় নাই, সুতরাং 1কে আমাদের আবার ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে আমরা 1কে আবার ভাগ করছি, কতবার যাবে? 0 বার। 2 0 0, ভাগশেষ কত? 1। তাহলে এটাকে আমরা আবার ভাগ করছি 2 দিয়ে, তাহলে এখানে ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 1। তো এটাই হচ্ছে তোমাদের মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটাকে আমরা MSB বলতে পারি, MSB নিচ থেকে, বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে পারি এটাকে আমরা। আর এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ LSB, অর্থাৎ লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা কিন্তু লেখার সময় 0 1 লিখবো না, আমরা 2 হচ্ছে, যেহেতু 2 এটার দশমিক পদ্ধতিতেই, এই জন্য আমরা এটাকে সাফিক্স হিসেবে নিচে লিখবো এখানে 10, এটা হচ্ছে সাফিক্স। আর প্রিফিক্স হিসেবে আমরা কিছু এখানে আমাদের নেই। আর এখানে আমরা লিখবো, যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ, উল্টা দিক থেকে আমরা লিখবো 1 0, আর এখানে আমাদের বেস 2, যেহেতু এটাকে আমরা সাফিক্স হিসেবে লিখবো। অর্থাৎ 2কে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে সেটা আসবে 1 0, অর্থাৎ 1 0, এবং শেষে আমরা নিচের দিকে, ডান দিকে নিচের দিকে আমরা সাফিক্স হিসেবে তার বেসটা আমরা লিখে দিব। এই বেস দেখে কিন্তু এটা বোঝা যাবে যে এটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি নাকি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে যেহেতু আমি 2 লিখে 0 লিখে 1 0 লিখেছি, 10 লিখেছি সাফিক্স হিসেবে, তো এটাই কিন্তু এখানে ইন্ডিকেট করছে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর এখানে যেহেতু আমি বাম পাশে 2 লিখেছি, এটা দ্বারা এখানে নির্দিষ্ট করা হচ্ছে যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার একটু বড় একটা সংখ্যা আমরা লিখছি, মনে করো 13। 13 একটি সংখ্যা, এই 13 এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আছে। আর প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিয়েছে যে হোয়াট, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বাইনারি কত? 13 এর বাইনারি কত? তাহলে এটা আমরা কিভাবে করব? যে নিয়মে আমরা এতক্ষণ অঙ্ক করছিলাম সেভাবে আমরা করব। যে এখানে আমি 13 লিখলাম, এখানে 2 লিখলাম, 13কে আমি 2 দিয়ে এখানে ভাগ করব। আরও শর্টকাট পদ্ধতি আছে, তবে এখনই তা নয়, কারণ তোমাদেরকে আগে এটা বুঝতে হবে, কারণ এটাও পরীক্ষায় এইভাবেও উত্তর চাইবে তোমাদের কাছে। তো এখানে আমরা দিতে পারি 2 6 12, তাহলে এখানে নামবে কত? ভাগশেষ 1। তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি 6, ভাগশেষ পাচ্ছি 1। এই ভাগফলটা যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সংগ্রাম চলবে, আমরা তাকে ভাগ করতেই থাকবো। 6কে এখন আমরা আবার 2 দিয়ে ভাগ করছি, 2 0 2 3 6, ভাগশেষ কত আসবে? 0। সমস্যা নেই, আমরা তাই লিখবো এখানে 2 3 6 আসছে, ভাগশেষ কত? 0। এই ভাগশেষটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভাগশেষটা ভুলে গেলে চলবে না। আর যদি তোমরা ডাইরেক্ট করতে চাও বারবার পা পিছলে পড়ে যাবে যদি নতুন হয়ে থাকো। আর আগে থেকে যদি এগুলো অঙ্ক তোমাদের জানা থাকে সেটা আলাদা হিসাব, কিন্তু তোমরা অবশ্যই ভাগ করে করে এটাকে আয়ত্ত নিয়ে আসবে। যখন আয়ত্ত চলে আসবে, হাঁটতে যখন শিখে যাবে, তখন দৌড় দিতে বা লাফাতে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু হাঁটতে শেখার আগে লাফালাফি করলে কি পরিণতি হবে সেটা তোমাকে অবশ্যই আগে থেকে জানা উচিত। 3কে আমি কি করব?
2 দিয়ে ভাগ করবো, তাহলে কতবার যাবে? 2 একে 2, ভাগশেষ কত? 1। তো এখানে আমি তখন কি লিখবো? 2, আর এখানে হচ্ছে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। এরপরে 1 কিন্তু আমাদের এখনো রয়ে গেছে, 1কে আমাদের আবার ভাগ করতে হবে। এখানে 1 কত দিয়ে ভাগ করবো আমরা? 2 দিয়ে, তাহলে 0 বার যাবে, তাহলে 0, এখানে ভাগশেষ আসলে 1। এবার 0 যেহেতু এসে গেছে, ভাগফলটা আমাদের এই অঙ্কটা একবারে শেষ পর্যায়ে আমরা চলে আসি। এখানে 0, এখানে 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা এই বাম পাশে যে ভাগশেষগুলো পেয়েছি এগুলোই হচ্ছে আমাদের দরকারি। আর এখানে 1 হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এখানে এই যে শেষের একটা রয়েছে উপরে, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা 13কে যদি লিখতে চাই, তাহলে আমি উপরে এখানে লিখে দিচ্ছি, আমার যেহেতু জায়গা আছে এবং এটাকে ওমিট করার মতো ইরেজ করার মতো সিস্টেম যেহেতু আছে, তাহলে আমি লিখবো 1001, 1001। আর এটা কোন পদ্ধতি? যেহেতু বাইনারি পদ্ধতি, এই জন্য সাফিক্স হিসেবে আমি 2 লিখে দিলাম। তাহলে হয়ে গেল আমার বাইনারি, অর্থাৎ 13 এর বাইনারি। অর্থাৎ 13কে বোঝাতে গিয়ে কম্পিউটারকে যদি আমি বুঝাতে চাই 13, সে কখনো 13 বুঝবে না, তাকে বোঝাতে হবে 1001, তাহলে সে 13 বুঝবে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটি বড় সংখ্যা করতে চাই, মনে করো আমরা এখানে লিখলাম 23, তাহলে সেটাও তোমরা করে দেখতে পারো। এখানে 10, এটার বাইনারি কত ওয়াট হিসেবে দিল, আমি উপরে এখানে লিখছি, আর খুব দ্রুত এবার তোমাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে 23, তাহলে 23কে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে 2 কতবার যাবে? এখানে 2 11 বার অবশ্যই যাবে, 11 দিলে 22 হবে, ভাগশেষ হবে 1। এখানে কত রয়েছে? 11 যদি আমরা 2 5 10, তাহলে 2 5 এখানে 10, 1 কিন্তু ভাগশেষ থাকবে, এখানে 1 হবে। আচ্ছা, এই 5কে যদি আবার আমরা ভাগ করি, 2 2 4 হবে, কিন্তু ভাগশেষ 1 থাকবে। এই 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 2 হবে, এক্ষেত্রে ভাগশেষ কিন্তু 0 হবে। 1কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 0 বার যাবে, এখানে ভাগশেষ 1 আসবে। তাহলে আমাদের এখানে মানটা আসছে কত? 1011। এটাই হচ্ছে আমাদের বাইনারি মান। আমি কিন্তু এবার ভাগ না করেই আমি করলাম, কারণ আমার ওইটা মোটামুটি আছে। এখন আমরা দেখি তো আমাদের এই 23 আসলেও হয় কিনা, আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসলে কি আমাদের 23 হবে কিনা, সেই জিনিসটা আমরা চিন্তা করব। তো এখানে আমাদের যে জিনিসটা লক্ষণীয়, যে আমরা কোন পদ্ধতিতে আছি এই ভিত্তিটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। এই ভিত্তি সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা এটা পারবো না। তো এখানে কয়টা ডিজিট রয়েছে? 1 2 3 4 5, 5টা ডিজিট রয়েছে। আমাদের ভিত্তি হচ্ছে 2, ডিজিট রয়েছে 5টা, তাহলে একটা যেহেতু 0 হবে, আমরা 2 এর পাওয়ার ধরবো 4। তাহলে এটাকে বাইনারি পরিণত করতে 10111, এটা হলো বাইনারি সংখ্যা। তো এটা থেকে আমরা এটাকে ডেসিমেল যেহেতু করব, সেজন্য আমরা এখানে লিখবো 1 × 2 এর পাওয়ার এখানে 4 লিখব, অর্থাৎ আমি বাংলায় বলছি 2 এর পাওয়ার 4 লিখব। তারপরের সংখ্যাটা, তারপরের অঙ্কটা হচ্ছে 0, 0-র পরে আমি এখানে 2 এর পাওয়ার লিখব 3, 2 এর পাওয়ার 3। তারপরের অঙ্কটি রয়েছে, এটা যোগ চিহ্ন দিয়ে আবার আমি লিখব 1, এখানে 2 এর পাওয়ার হবে 2। তারপরের অঙ্কটি কত রয়েছে? 1 রয়েছে, এখানে 2 এর পাওয়ার কত হবে? 1, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আমাদের কমে যাচ্ছে। এবং সবশেষে কত রয়েছে? 1, এখানে কিন্তু 2 এর পাওয়ার কত হবে? 0। এবার এসে আমরা এটা এখানে আমরা একটা কথা লিখতে পারি, এর সমতুল্য দশমিক সংখ্যা, এর সমতুল্য দশমিক সংখ্যা এখানে আমরা এখানে লিখছি। তাহলে এখানে কত হবে? 1 আর 2 এর পাওয়ার 4 বোঝাচ্ছে এখানে কি 16, এটা তোমরা সচরাচর পাবে। এখানে 0 আর এখানে কত হবে? 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, প্লাস এখানে 1 আর 2 এর পাওয়ার 2 মানে এখানে 4, প্লাস এখানে হচ্ছে 1 2 এর পাওয়ার 1 মানে এটা 2 হবে, এখানে 1, এখানে 2 এর পাওয়ার 0 মানে এখানে 1 হবে।
এরপর দেখো এখানে আসছে কত 16, আর এটা 0 হয়ে যাবে, এটা আমার দরকার নেই, শূন্যের সাথে 8 যোগ গুণ করলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে 4 হবে, আর এখানে 2 একে 2 হবে, আর এখানে 3 একে 3 হবে। এখন সবগুলো যদি আমরা যোগ করি, এখানে যোগ করলে পাওয়া যাবে 16 আর 4 20, 20, দুঃখিত এখানে 1 হবে, 1 আর 1 গুণ করে আমি 3 লিখেছি, তাড়াহুড়া করতে গিয়ে এটা হয়েছে। এখানে 1 হবে, তাহলে 16 আর 4 20, 20 আর 2 22, আর 1 23। দেখো এই বাইনারির সমতুল্য দশমিক সংখ্যা আমাদের কিন্তু 23 চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব কম সময়ে যেহেতু নিয়েছি, আজকে সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম, আর ডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমেল নিয়ে তোমাদের সামনে আমি কয়েকটি উদাহরণের সাহায্যে আলোচনা করলাম। আগামীতে ইনশাল্লাহ অক্টাল পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।